সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে আজকে এই সুন্দর সন্ধ্যায় অফিসের কাজের পরে সচরাচর যেভাবে আমি উপস্থাপনা করে এসেছি তারই আলোকে আজকে উপস্থাপনা করব আপনাদের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়গুলো। একজন কমপ্লায়েন্স প্রফেশনাল, একজন এইচআর অ্যাডমিনে যারা কাজ করছেন সেই সকল প্রফেশনালদের জন্য এই ছুটি সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ কোন কোন ধরনের ছুটি আমরা গ্রহণ করব শ্রমিকদের জন্য এবং কোন ধরনের ছুটির জন্য কতদিন ছুটি প্রদান করব, এই সকল বিষয়ে যথেষ্ট বিড়ম্বনা আমাদেরকে পোহাতে হয়। আমরা যারা এইচআর প্রফেশনাল রয়েছি, বিশেষ করে এই 100% যে আরএমজি ফ্যাক্টরি, 100% রপ্তানিমুখী আরএমজি যে কারখানা, সেখানে এইচআর প্রফেশনালদের জন্য এবং এইচআর ডিপার্টমেন্টে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট নলেজ, ডেপথ নলেজ যাকে বলা হয়, যদি না রাখেন বা কোনো প্রফেশনাল যদি না রাখেন তাহলে সঠিক ব্যবস্থাপনা করা সম্ভব হবে না। একদিকে যেমন আপনার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা বিভিন্ন প্রশ্ন করবেন, উত্তর দেওয়া সহজ হবে না। অন্যদিকে ভুল করে ছুটি অ্যাপ্রুভালের কারণে কারখানায় আনরেস্ট হওয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে। অপরদিকে আবার রয়েছে কমপ্লায়েন্স অডিট, সেখানে যদি সঠিক ব্যবস্থাপনা না হয় এবং সঠিক ডকুমেন্টেশন না করা হয় তাহলে অবশ্যই এই কমপ্লায়েন্সে ক্রিটিক্যাল ফাইন্ডিংস হিসেবে ধরা পড়বে এবং কমপ্লায়েন্স অডিট ফেল হতে পারে, যা কিনা আপনার জন্য যথেষ্ট দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে আসুন এই শ্রম আইন 2006-এর চ্যাপ্টার 9 নবম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 9-এ এই ছুটি সংক্রান্ত বিষয়ে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এই সংশ্লিষ্ট বিধিও যথারীতি 2015 সালে এবং তার কিছু পরিবর্তন সংশোধন আনা হয়েছে 2022-এ, আপনারা জানেন। সহকর্মীবৃন্দ, এই অধ্যায়ে যে সকল ছুটি সম্পর্কে বলা হয়েছে তো সেই ছুটি সম্পর্কিত বিষয়গুলো 115 থেকে 118 এই ধারাগুলোতে 4টি ধারায় এবং রুলস অর্থাৎ বিধি হচ্ছে 106 থেকে 110, এই 5টি বিধি অর্থাৎ ধারা 4টি, বিধি 5টি, এই 4টি এবং 5টি অর্থাৎ ধারা, আবার বলছি, ধারা 4টি এবং বিধি 5টি, এই কটা বিষয়, এই কটা ধারা এবং বিধির মধ্যেই ছুটি সংক্রান্ত সকল বিষয় আলোচনা করা হয়েছে। তাহলে জানি আমরা কী কী ছুটি দিতে পারি। ক্যাজুয়াল লিভ বা সিএল, নৈমিত্তিক ছুটি যাকে বলা হয়, বছরে 10 দিন। এই বছরের সঙ্গেও আমি এই ভিডিও ক্লিপের শেষে বলবো, সেজন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন সহকর্মীবৃন্দ এবং দর্শকবৃন্দ। সাথে সাথে যারা শিখছেন, জানছেন, ছাত্রছাত্রী ভাই বোনেরা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আশা করছি এই ভিডিওর শেষে যে কথাগুলো বলবো সব, যেটি বলছিলাম বছর বলতে কি বোঝায়, খুবই গুরুত্বপূর্ণ হবে বোঝা। তো যাই হোক, আমি বলছিলাম ক্যাজুয়াল লিভ অর্থাৎ বছরে 10 দিন একজন শ্রমিক ভোগ করতে পারেন। তারপরে রয়েছে সিক লিভ, পূর্ণ মজুরি সহ তা সেই প্রত্যেক শ্রমিক 14 দিন বছরে এই সিক লিভ ভোগ করার জন্য এলিজিবল বা অধিকারী হবেন। সহকর্মীবৃন্দ, এছাড়া যে সকল ছুটির কথা বলা হয়েছে শ্রম আইনে, সেটি হচ্ছে উৎসব ছুটি, অর্থাৎ বছরে ন্যূনতম বা কমপক্ষে 11 দিন এই পর্যন্ত যে শ্রম আইন রয়েছে। সংশোধন ভবিষ্যতে আসলে পরে আমরা আবারও চেষ্টা করব আপনাদেরকে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে, ভিডিও উপস্থাপনার মাধ্যমে সেগুলোকে জানিয়ে দেওয়ার জন্য। বাট এই পর্যন্ত ন্যূনতম অর্থাৎ কমপক্ষে 11 দিন আপনাকে উৎসব ছুটি হিসাবে একজন শ্রমিককে ছুটি প্রদান করতে হবে। লক্ষণীয় বিষয়, আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করি যে সরকারি ছুটির সাথে এই উৎসব ছুটি মিলিয়ে দেই। প্রিয় সহকর্মীবৃন্দ এবং দর্শকবৃন্দ, সাথে সাথে ছাত্রছাত্রী ভাই বোনেরা, এই জায়গাটিতে আমি জোর দিতে চাই, আমরা অনেকেই অনেক কথাগুলো বলি কিন্তু সঠিক উপস্থাপনা প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি মনে করেছি অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে বলি যে সরকারি ছুটি কারখানার জন্য প্রযোজ্য নয়। সরকারি ছুটি কেবল সরকারি কারখানা, সরকারি প্রতিষ্ঠান, সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে। এখানে উৎসব ছুটি শ্রম আইন 2006 অনুযায়ী বছরে কমপক্ষে 11 দিন, অর্থাৎ কোনো কারখানা বা প্রতিষ্ঠান যদি চান
তাহলে 11 দিনের জায়গায় 12 দিন, 13 দিন, 14 দিন, 15 দিন, 16 দিন যেমনটি ইচ্ছা তার কারখানার প্রেক্ষিতেই সুবিধাজনকভাবে দিতে পারেন, কোনো বাধা নেই। সেজন্য আইনে কমপক্ষে 11 দিনের কথাটি বলা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেটি হচ্ছে ইএল বা আর্নলিভ বা অনেকে বলেন বাৎসরিক ছুটি। আসলে এটি হচ্ছে অনেকে আবার অর্জিত ছুটির কথা বলেন। এই আইনে সুন্দর করে ইএল বা আর্নলিভ বা বাৎসরিক বা যে বছরে যে 18 কর্মদিবসের জন্য অর্থাৎ 18 দিনে একদিন কারখানার জন্য, অন্যান্য প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধারাগুলো বিভিন্ন ধাপে ধাপে বলা হয়েছে স্ল্যাব বা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা বলা আছে। সেটি আপনাদেরকে যে ধারাগুলো আমি একটু আগে ব্যাখ্যা দিয়েছি সেই ধারাগুলোতে গেলে আর ডিটেলস জানতে পারবেন। এখানে সংক্ষিপ্ত আকারে ছোট আকারে বলা হচ্ছে যাতে করে আপনারা সম্যক জ্ঞানটি পেয়ে যান এবং বিস্তারিত জানতে অবশ্যই শ্রম আইনের অধ্যায় 9 নবম অধ্যায় বিস্তারিতভাবে আপনারা পড়ুন, জানুন এবং এই জানার মধ্যেই আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার নলেজ বাড়বে, আপনার কর্মক্ষেত্রে যে প্রয়োগ সেই প্রয়োগ করার প্রক্রিয়াটি সঠিক হবে। যেটি বলছিলাম, এছাড়াও যে সকল ছুটির কথা আমি বললাম, তারপরে রয়েছে আর্নলিভ অর্থাৎ প্রতি 18 কর্মদিবসের জন্য একদিন করে অর্জিত ছুটি অর্জন হয় এবং এটি ভোগ করা যাবে আইনগতভাবে 1 বছরের পরে অন্য বছর গিয়ে। আপনি যে বছর জয়েন করেছেন সেই বছর ধারাবাহিকভাবে 1 বছর কর্ম সম্পাদন করলে যদি আপনার সার্ভিস লেন্থ 1 বছর হয় তাহলে এই বছরে যে অর্জিত ছুটিগুলো জমা হলো আপনার অ্যাকাউন্টে সেটি আপনি পরবর্তী বছর ভোগ করতে পারবেন। যে বছর জয়েন করেছেন এটি এই বছরে ভোগ করা যাবে না, কারণ আইন এভাবেই বলেছে। তাহলে আমরা জানলাম। এখন সকলেই প্রশ্ন যে এই অর্জিত ছুটি আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়। আমি যদি বলি আরও সহজে বোঝানোর জন্য, আরও প্রক্রিয়াগতভাবে বোঝানোর জন্য, লক্ষ্য করুন, বছর হচ্ছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। এটি স্বাভাবিকভাবে ক্যালেন্ডার অনুযায়ী আমরা বছর গণনা করে থাকি। কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠান 1 জুলাই থেকে 30 জুন বা এরকম 1 সেপ্টেম্বর থেকে পরবর্তী যে সেপ্টেম্বরে আসার আগ পর্যন্ত তারা বিভিন্নভাবে বছর হিসাব রাখেন। অনেকে ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে মিলিয়ে রাখেন হচ্ছে প্রায় ক্ষেত্রে আমরা দেখেছি 1 জুলাই থেকে 30 জুন এই সময়টাকে। কিন্তু সহজ উপায় হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর এই সময় যদি রাখা হয় বছর গণনার জন্য বছরের দিনগুলো, তাহলে 365 দিনে আমরা জানলাম যে 365 দিনে এক বছর গণনা হয়। তাহলে লক্ষ্য করুন, বলা হয়েছে প্রতি 18 দিনে কাজ করার জন্য। আমরা তাহলে বুঝি কি আমরা এখান থেকে 365 থেকে বাদ দিয়ে 18 দিয়ে ভাগ করলে যেটি হবে সেটি আপনার জন্য অর্জিত ছুটি হয়েছে বলে ধরে নেওয়া হবে। লক্ষ্য করুন, 365 থেকে আমি বাদ দিচ্ছি 52টি শুক্রবার, ধরে নিলাম 52 শুক্রবারই কারখানা বন্ধ ছিল, তাহলে মাইনাস যাবে 52। আপনি যদি ছুটি নিয়ে থাকেন, ধরে নিলাম ক্যাজুয়াল লিভ 10 দিনের মধ্যে আপনি 8 দিন নিয়েছেন, তাহলে যে সংখ্যাটি আসলো সেটি হচ্ছে 305। 305-এর পরে আমি ধরে নিলাম 14 দিন ছিল আপনার মেডিকেল লিভ, সেখান থেকে আপনি 12 দিন ভোগ করেছেন, সেটি বাদ যাবে 293। এখানে একটি কথা উল্লেখ করার প্রয়োজন যে এই ক্যাজুয়াল লিভ এবং মেডিকেল লিভ যদি আপনি ওই বছরে ভোগ না করেন তাহলে পরবর্তী বছরে ক্যারি ফরওয়ার্ড বা ওই বছরে ট্রান্সফার করা যাবে না। আপনার এই ছুটিগুলো ওই বছরেই ভোগ না করলে শেষ হয়ে যাবে। পরবর্তী বছরের ছুটি আবার নতুন করে শুরু হবে। তবে মনে রাখবেন যে যখন জয়েন করছেন ওই বছরের মধ্যে আপনি প্রপোর্শনেটলি বা হারাহারিভাবে আনুপাতিক হারে ছুটিগুলো ভোগ করার জন্য এলিজেবল বা অধিকারী হবেন। সহকর্মীবৃন্দ, আমি যে গণনাটি বলছিলাম যে বছর 365 দিন, তা থেকে শুক্রবারগুলো বাদ দিলাম ছুটিগুলো, আপনি যে সকল ছুটিগুলো ভোগ করেছেন মোট, আপনি কারখানায় অ্যাবসেন্ট ছিলেন যে কদিন, ধরে নিলাম সারা বছরে অ্যাবসেন্ট ছিলেন, অননুমোদিত অর্থাৎ উইদাউট অ্যাপ্রুভালে আপনি কারখানায় উপস্থিত ছিলেন না, সেটি হচ্ছে ধরেন 10 দিন। তাহলে আসলো সংখ্যায় 283। এই 283-কে ভাগ করব 18 দিয়ে,
তাহলে যেটি হচ্ছে 15.72 রাউন্ড আপ করলেও আসে 16 দিন। এই 16 দিনই হচ্ছে আপনার অর্জিত ছুটি। আশা করি বারবার এই ভিডিওটি যদি দেখেন, আমার কথাগুলো আবার শুরু থেকে এই পর্যন্ত যদি আসেন, অবশ্যই আপনারা অবশ্যই জেনে নেবেন এবং বুঝে যাবেন যে এই অর্জিত ছুটি কিভাবে ক্যালকুলেট করা হয় বা কীভাবে গণনা করা হয়। এবং তার সাথে সাথে তো অবশ্যই আবারও বলছি নবম অধ্যায় বিস্তারিতভাবে জানুন এবং সাথে থাকুন। এই স্মার্ট গার্মেন্টস কর্মী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকুন, সাথে সাথে দেখতে থাকুন এই চ্যানেলটি। এবং যেটি বলছিলাম যে ওয়েবসাইট www.smartconsortiumconsultancy.com, এই ওয়েবসাইটে ট্রেনিং প্রশিক্ষণ আপনাদের জন্য উপস্থাপনার চেষ্টা করা হচ্ছে এবং এই ট্রেনিং অর্গানাইজেশনের মাধ্যমে আপনাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহকর্মীবৃন্দ, রিং বেলটি বাজিয়ে দিন, পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।